Hello everybody. So welcome all of you to my today's discussion, and my topic of discussion is thyroid hormone functions and regulation of secretion. তো আজকে আমি আমার থাইরয়েড হরমোনের সেকেন্ড লেকচার, প্রথম লেকচারটাতে আমি মেইনলি ফিজিওলজিক্যাল অ্যানাটমি এবং থাইরয়েড হরমোনের যে বায়োসিনথেসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের সেকেন্ড লেকচারে আমি মূলত ফাংশনস অফ থাইরয়েড হরমোন এর প্যারালালি আমি ফাংশন রিলেটেড কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আমি বলার চেষ্টা করব, এবং ফাইনালি আমি যে থাইরয়েড হরমোন সিক্রেশনের যে রেগুলেটরি যে মেকানিজম, এটা নিয়ে আমি কিছু আলোচনা করব। তো যা হোক, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো বিশদ আলোচনার পূর্বে আমি প্রথমে যে জিনিসটা মেনশন করতে চাই সেটা হচ্ছে অলমোস্ট অল দ্য থাইরক্সিন eventually converted to triiodothyronine in the tissue, and triiodothyronine is about 4 times as potent as thyroxine. তার মানে দেখা যাচ্ছে বিফোর অ্যাকশন অ্যাকচুয়ালি সমস্ত T4 কি হচ্ছে T3 তে কনভার্ট হয়ে যায়। দ্যাট মিন্স T3 টাই হচ্ছে থাইরয়েড হরমোনের অ্যাক্টিভ ফর্ম, এবং এই T3 is about 4 times potent as thyroxine. থাইরক্সিনের চেয়ে 4 গুণ বেশি পটেন্ট, তার মানে পটেন্সি কিন্তু বেশি থাইরক্সিন। তো এরপরে আমরা T4 এবং T3 এর কিছু বেসিক ডিফারেন্সটা একটু দেখে নিব। সেটা হচ্ছে অলরেডি আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে তার 93% কিন্তু T4, হ্যাঁ, অনলি 7% হচ্ছে T3। এবং ব্লাডে আসার পরে থাইরয়েড হরমোনের কিন্তু প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি খুব হাই, হ্যাঁ। এর ভিতরে দেখা যাচ্ছে যে T4 এর 99.95% এরা কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, এবং এই বাইন্ডিংটা কিন্তু বেশ টাইটলি বাউন্ড টু প্লাজমা প্রোটিন দেন T3। তার মানে দেখা যাচ্ছে যে T3 ও 99.5% বাইন্ড করছে, তবে ইন কম্পারিজন টু T4 এটার অ্যাফিনিটি একটু লেস। আর বাইন্ডিং প্রোটিন গুলো আপনারা সবাই যেগুলো আছে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 70% এর মতো এরা টিবিজি, হ্যাঁ, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন এর সাথে বাইন্ড করবে, 20% এর মতো ধরেন প্রি অ্যালবুমিন বা যেটাকে আমরা ট্রান্সথাইরিটিন বলি, এবং অ্যারাউন্ড 10% এটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে। ওকে, তাহলে ফ্রি ফর্ম টাকার কত পার্সেন্ট? যেহেতু T4 এর 99.95%, কোন কোন বইতে 98% বাউন্ড ফর্ম আছে, সেক্ষেত্রে ফ্রি ফর্ম হচ্ছে 0.05% বা 0.02% আমরা বলতে পারি। আর T3 এর ক্ষেত্রে ফ্রি ফর্মটা বেশি, দেখেন 0.5%। তার মানে ফ্রি ফর্ম কিন্তু T3 টা বেশি ফ্রি থাকছে, কারণ ওই একই, এটা কিন্তু অ্যাফিনিটি প্লাজমা প্রোটিনের সাথে তার বাইন্ডিং অ্যাফিনিটিটা T4 এর তুলনায় কম, এইজন্য এটার ফ্রি ফর্মটা বেশি। তাহলে পটেন্সি ওই একই কারণে আমরা T4 এর পটেন্সিটা লেস, যেহেতু সে তার টাইটলি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, এবং তার ফ্রি ফর্মটা কম, কিন্তু T3 টা কিন্তু পটেন্সি হাই, 4 টাইমস মোর পটেন্ট। ওকে, একই কারণে প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর কারণে কিন্তু T4 এর হাফ লাইফটা বেশি, দেখা গেল 6 থেকে 7 দিনের, যেখানে এটার হাফ লাইফ, যেখানে T3 এর মাত্র 1 দিন। আরেকটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স হচ্ছে T4 এর the only source is that thyroid gland থেকে T4, আর কোনো জায়গায় থাইরয়েড T4 সিনথেসিস হয় না। কিন্তু T3 দেখেন, একটা হচ্ছে সার্কুলেটিং যে T3, তার 13% আসতেছে মাত্র থাইরয়েড গ্ল্যান্ড থেকে, বাকি যে 87% এটা হচ্ছে পেরিফেরালি T4 টা ডিআয়োডিনেশনের মাধ্যমে এরা T3 তে কনভার্ট হয়, অর্থাৎ পেরিফেরাল কনভার্সন, টিস্যুতে যে পেরিফেরাল কনভার্সন হচ্ছে T4 থেকে T3, সেখান থেকে 87% পাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা থাইরয়েড হরমোনের যে মেকানিজম অফ অ্যাকশনটা যদি একটু খেয়াল করি, আমরা সবাই জানি যে T4 T3 এরা রিলেটিভলি লাইপোফিলিক, যে কারণে কিন্তু খুব সহজেই এরা সেল মেমব্রেনকে ক্রস করে সাইটোপ্লাজমে চলে আসছে, এবং সাইটোপ্লাজম থেকেও তারা নিউক্লিয়ার মেমব্রেনকে ক্রস করে সরাসরি নিউক্লিয়াসের ভিতরে চলে আসে, এবং আমরা জানি এরা যে জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে কাজ করবে। তো সেখানে কি করবে দেখেন, এই নিউক্লিয়াসের ভিতরে থাইরয়েড হরমোনের রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের সাথে থাইরয়েড হরমোনটা প্রথমে বাইন্ড করবে অ্যালং উইথ রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর। এরপরে এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা যে ডিএনএ স্ট্র্যান্ডের যে স্পেসিফিক হরমোন রেসপন্স এলিমেন্ট, সেই জায়গার সাথে তারা বাইন্ড করবে, এবং স্পেসিফিক জিন ট্রান্সক্রিপশনকে স্টিমুলেট করার মাধ্যমে তারা নিউ প্রোটিন সিনথেসিস করবে।
সেটা কিভাবে? প্রথমে দেখেন এই জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে তারা মেসেঞ্জার আরএনএ হলো, মেসেঞ্জার আরএনএটা আবার এই ডিফিউশনের মাধ্যমে সাইটোপ্লাজমে আসলো এবং এখানে তারা এটা ট্রান্সলেশনের মাধ্যমে আলটিমেটলি বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করছে। এখানে দেখেন এই মেকানিজমটাই এই যে পাশে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে binding of thyroid hormone with the receptor, activation of the thyroid hormone receptor, initiation of the transcription process, formation of large number of different types of messenger RNA, then through the translation, formation of new intracellular protein. এখন এই যে নতুন নতুন প্রোটিন তৈরি হলো, এর মধ্যে কিছু আছে স্ট্রাকচারাল প্রোটিন, ফাংশনাল প্রোটিন, রেগুলেটরি প্রোটিন। তো এরকম কিছু প্রোটিনের কিন্তু এইখানে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন একটা প্রোটিনে যেমন যদি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, এই এটিপিএস প্রোটিনটা, এই প্রোটিনটা একটা এনজাইমেটিক প্রোটিন, এটা কিন্তু সেলে বেড়ে যাবে ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ থাইরয়েড হরমোন। তারপরে কিছু স্ট্রাকচারাল প্রোটিনের ভিতরে যেমন কিছু প্রোটিন আছে দ্যাট আর রেসপন্সিবল ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, যেমন it will promote the physical growth and maturation, promote the mental growth and maturation. এছাড়া কিছু মেটাবলিক এনজাইম তারা মেটাবলিক রেটটাকে প্রমোট করবে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল এনজাইম গুলো ইনক্রিজ করবে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বেড়ে যায়। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে সিম্প্যাথেটিক ইফেক্টটা ইনক্রিজ করে। এটা কিভাবে করে? যে এরা করে কি, যে ক্যাটেকোলামাইন যে রিসেপ্টর, তার অ্যাড্রেনার্জিক যে রিসেপ্টর আছে, স্পেশালি বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, এই বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে তারা আপ রেগুলেশন করে। যে কারণে হয় কি, এই বিটা অ্যাড্রেনার্জিক যে রিসেপ্টরের যে রেসপন্সিভনেস টু অ্যাড্রেনার্জিক ড্রাইভ, এইটা প্রমোট হয়, যার কারণে সিম্প্যাথেটিক ইফেক্টটা ইনক্রিজ করে। ওকে, এই কনসেপ্টটা বিভিন্ন জায়গায় লাগবে, তো এইটাগুলো আমরা যদি মনে রাখি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি যে ফাংশন অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের অনেক ফাংশন এবং একটা ফাংশন আর একটা ফাংশনের সাথে রিলেটেড, তবে বেসিক যে ফাংশনটা, এই ফাংশনটা বললে বাকি ফাংশনও আমরা সবাই বুঝতে পারি। একটা ফাংশনের উপর ডিপেন্ড করে বাকি ফাংশনগুলো আমরা কোরিলেশন করে বলতে পারবো। কিভাবে আমরা দেখি, এটা থাইরয়েড হরমোনের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে তারা বেজাল মেটাবলিক রেটটাকে ইনক্রিজ করতেছে। বলা হচ্ছে যে ইট ক্যান ইনক্রিজ দ্য বিএমআর টু অ্যাজ মাচ অ্যাজ 60 to 100% অ্যাবভ নরমাল। নরমালের চেয়ে আরো 60 থেকে 100% বাড়াই দিতে হবে, তার মানে অলমোস্ট ডাবল করে দিতে পারে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন কিভাবে তারা এই বেজাল মেটাবলিক রেটটাকে বাড়াচ্ছে। ওই যে একটু আগে আমরা দেখলাম যে একটা প্রোটিন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সেলের এই প্রোটিনটাকে না সংখ্যা বাড়াই দিচ্ছে, তার মানে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস অ্যাক্টিভিটিটা বাড়বে, বাড়লে আমরা সেলের যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়বে। আর সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়া মানে কি, ওরা তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট মিন্স তারা এনার্জি ইউটিলাইজ করবে, এটিপি খরচ করবে। তাহলে দেখে বেশি বেশি এটিপি সাপ্লাই লাগবে সেলের। এটিপি সাপ্লাইয়ের জন্য আপনাকে কি করতে হবে, এটিপি আসবে মাইটোকন্ড্রিয়ার, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল এনজাইম গুলো বাড়বে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়বে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ যে সমস্ত সেল আছে সেখানে এই ঘটনাগুলি ঘটবে। আর মাইটোকন্ড্রিয়াও বেড়ে গেল, আপনার এটিপিএস অ্যাক্টিভিটিও বাড়লো, সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়লো, মাইটোকন্ড্রিয়া বাড়লো। তাহলে এখন কি করবে, মাইটোকন্ড্রিয়া বললে অক্সিজেন কনজাম্পশন বাড়বে না, কারণ মাইটোকন্ড্রিয়ার কাজই তো কি, অক্সিডেশন করা, অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে এনার্জি প্রোডাকশন করা। তাহলে ওই মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলগুলোতে অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে অনেক। তবে এক্সেপশনাল কিছু জায়গা আছে, যেমন এক্সেপ্ট ব্রেন, লিম্ফ নোড, গোনাডস এন্ড স্প্লেন, এইগুলো বাদে বাকি যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল সেখানে অক্সিজেন কনজাম্পশন বার্স্ট হবে, বার্স্ট অফ অক্সিজেন কনজাম্পশন বা ইনক্রিজ করবে। আলটিমেটলি এই সমস্ত কারণে সেলের যে মেটাবলিক রেট, বেজাল মেটাবলিক রেটটাকে বেড়ে যাবে এবং এই মেটাবলিজম বাড়ার কারণে, মেটাবলিক রেট বাড়ার কারণে কিন্তু হিট প্রোডাকশন হবে, যেটাকে আমরা বলতেছি ক্যালোরিজেনিক অ্যাকশন। এটাকেই আমরা বলি ক্যালোরিজেনিক অ্যাকশন অফ থাইরয়েড হরমোন বা অথবা থার্মোজেনিক অ্যাকশন অফ দ্য থাইরয়েড হরমোন আমরা বলতে পারি। ওকে, এখন এই ফাংশনটার সাথে যদি আমরা কিছু ক্লিনিক্যাল কোরিলেশন মেনশন করি, হ্যাঁ, থাইরয়েড হরমোন রিলেটেড, যদি আপনার ধরেন এক্সেস থাইরয়েড হরমোন রিলিজ হয়, যেটা হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ঘটে, এক্সেস থাইরয়েড হরমোন যদি রিলিজ হয় তাহলে দেখেন মেটাবলিক রেটটা অনেক বেড়ে যাবে, প্রায় নরমালের চেয়ে ডাবল হয়ে যাবে। আবার যদি হাইপোথাইরয়েড হয়, অর্থাৎ থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয়, সেখানে কিন্তু এই বেসাল মেটাবলিক রেটটা কমে যাবে, প্রায় দেখা গেল 50% পর্যন্ত কমে যেতে পারে। ওকে, তাহলে এইটা একটা বিএমআর বাড়া কমা। আবার ক্ষেত্রে এই যে ক্যালোরিজেনিক অ্যাকশন, এটার সাথে যেটা হয়, যদি
এক্সেস থাইরয়েড হরমোন সিক্রেশন হয়, অর্থাৎ হাইপার থাইরয়েডের ক্ষেত্রে যদি বেশি বেশি এই হিট প্রোডাকশন হচ্ছে, তাহলে তার কি হবে, সে গরম সহ্য করতে পারবে না, তার মানে তার হিট ইনটলারেন্স হবে। হ্যাঁ, সামার সিজনে সে অস্থির হয়ে যাবে, যেটা হয়তো অন্যরা এতটা অস্থির না, কিন্তু সেই তুলনায় এই হাইপার থাইরয়েডের পেশেন্ট গুলো তারা হিট ইনটলারেন্সের কারণে বেশি অস্থিরতা প্রকাশ করবে। আবার হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলো উল্টা, তাদের যেহেতু থাইরয়েড হরমোনের লেস, তাহলে বিএমআর কম, তাদের হিট প্রোডাকশনও কম আছে, তাদের শরীর রিলেটিভলি একটু বডি টেম্পারেচার কম, তো অল্প ঠান্ডাতেই তারা কি হবে, অস্থির হয়ে যাবে, তার মানে ঠান্ডা সহ্য করতে পারবে না, এটাকে বলে কোল্ড ইনটলারেন্স। তো আপনারা যখন এই ফিচারগুলি পড়বেন দেখবেন যে পাবেন হিট ইনটলারেন্স, কোল্ড ইনটলারেন্স। তো এইটাকে বেসিস করে কিন্তু জিনিসটাকে আপনারা আন্ডারস্ট্যান্ডিং এ আপনাদের সুবিধা হবে। ওকে, তাহলে এর পরবর্তী যে ফাংশনটা আমরা যাই সেটা হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস অফ থাইরয়েড হরমোন। সেটা কিভাবে করছে, আমরা জানি থাইরয়েড হরমোন ইন নরমাল ফিজিওলজিক্যাল ডোজে এইটা প্রোটিন সিনথেসিস করে, এটার এনাবলিক ইফেক্ট করে বা গ্রোথ ইফেক্ট করে। ওকে, এবং এরা কি করে, গ্রোথ হরমোন এবং সোমাটোমেডিনের সাথে সিনার্জিস্টিক ইফেক্ট করে, এন্ড দেয়ারবাই এরা বডির যে গ্রোথ এবং ডেভেলপমেন্টটাকে এনহ্যান্স করে। এখন কিসের কিসের গ্রোথ করে সেটা একটু আমরা প্রথমে দেখি। প্রথমেই যেটা করে সেটা হচ্ছে স্কেলিটাল গ্রোথ। এই দেখা যাচ্ছে যে গ্রোয়িং চিলড্রেনের ক্ষেত্রে এই বোনের লিনিয়ার গ্রোথ করবে এবং ম্যাচুরেশন অফ দ্য এপিফেসিয়াল বোন সেন্টার। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে কারো যদি জন্মগতভাবে কনজেনিটালি থাইরয়েড হরমোন কম থাকে, যেটাকে কনজেনিটাল হাইপোথাইরয়েড, বা ডিউরিং চাইল্ডহুড এই সময় যদি তার থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু তার বোন গ্রোথটা রিটার্ডেড হবে, তার হাইটটা কিন্তু শর্ট হয়ে যাবে, শর্ট স্টেচার। এটাকে আমরা বলবো ক্রিটিন ডোয়ার্ফ। দেখবেন ক্রিটিন ডোয়ার্ফের একটা ইম্পর্টেন্ট ফিচারস হচ্ছে এই শর্ট স্টেচার, ক্রিটিনিজমের। ওকে, আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী যেটা গ্রোথ সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেইন। ব্রেইনের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট করতেছে কখন, এই ব্রেন ডেভেলপমেন্টটা করতেছে স্পেশালি ইন দ্য ফিটাল লাইফ এন্ড ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স অফ পোস্টনাটাল লাইফ। তার মানে এই যে নিওনাটাল পিরিয়ডে সে কি করছে, ব্রেনের ডেভেলপমেন্ট করছে। ডেভেলপমেন্টটা কি করতেছে বলি, আমি বলে দিই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে সে এক্সন এবং ডেনড্রাইটের গ্রোথটা প্রমোট করবে, বিশেষ করে ডেনড্রাইটের যে ব্রাঞ্চিং করবে, ব্রাঞ্চিং করলে বেশি বেশি সিনাপস ফরমেশন করবে, ইনক্রিজ সিনাপস ফরমেশন, এবং নার্ভের যে মাইলিনেশন। এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস, ব্রাঞ্চিং, সিনাপস, মাইলিনেশন এর মাধ্যমে আলটিমেটলি তারা ব্রেনটাকে ডেভেলপমেন্ট করবে, and thereby facilitate good mentation, cerebration and good reflex activity। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেমন সেরিব্রাল কর্টেক্স এবং বেসাল গ্যাংলিয়া এই সমস্ত ডেভেলপমেন্ট করবে, ইনার ইয়ারে যে কক্লিয়ার ডেভেলপমেন্ট করে, এগুলোর সাথে তাহলে আমরা যখন ক্লিনিক্যাল পড়বো তখন যদি থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে, এইগুলো ভালো ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কি মেন্টাল রিটার্ডেশন হবে না, কানে কি হবে, ডেফনেস ডেভেলপ করবে না। তাহলে আমরা যদি এই ফাংশনটা ভালোভাবে বুঝি তাহলে এইটার ক্লিনিক্যাল যে প্যাথোলজিক্যাল যে রিলেশনটা আছে সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি। তা আমার মনে হয় এই জন্য বলা হচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন বিং এ স্ট্রাইকিং ফিচার্স ইন এ চাইল্ড উইথ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট গ্রোথ ইফেক্ট আছে, যেমন thyroid hormone promote the normal cycle of growth and maturation of the epidermis, its hair follicle and nails। ওকে, যে কারণে হয় কি দেখবেন যে হাইপোথাইরয়েডের যে পেশেন্ট, কারণ যদি থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকে তার স্কিনটা ড্রাই থাকবে, হেয়ার গুলো ড্রাই, কোর্স এন্ড স্পার্স হবে এবং এমনকি অ্যালোপেশিয়া হইতে পারে। ওকে, তাহলে দেখেন এই ফাংশনটা পারলে আমরা খুব সহজে হাইপোথাইরয়েডের কিন্তু এই ফিচার গুলো বলতে পারবো, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স অলসো অল্টার্ড বাই থাইরয়েড হরমোন। কি হচ্ছে, সাবকিউটেনিয়াস টিস্যুতে তারা মিউকোপলিস্যাকারাইড নামে এক ধরনের গ্রাউন্ড সাবস্টেন্স, আপনারা সবাই জানেন যে ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স, এই মিউকোপলিস্যাকারাইড এটাকে নরমালি থাইরয়েড হরমোন এটা সিনথেসিসটাকে ইনহিবিট করে এবং এই মিউকোপলিস্যাকারাইডের ডিগ্রেডেশনটাকে
ইনক্রিজ করে। ওকে, আলটিমেটলি এই মিউকোপলিস্যাকারাইডের পরিমাণটাকে কমাই রাখে। তাহলে খেয়াল করেন, কারো যদি এখন থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকে, হাইপোথাইরয়েড হয়, তাহলে কি হবে? এই থাইরয়েড হরমোন কম থাকার কারণে এই যে গ্রাউন্ড সাবস্টেন্স মিউকোপলিস্যাকারাইড এরার সিনথেসিসটাকে ইনহিবিট করতে পারবে না, তার মানে বেশি বেশি সিনথেসিস হবে। অপরদিকে এটার ডিগ্রেডেশন না করতে করার কারণে এই আলটিমেটলি এই কি হবে, মিক্সিমেটাস টিস্যু ডিপোজিশন হবে বা অ্যাকুমুলেশন হবে। অ্যাকুমুলেশন হয়ে দেখেন সাবকিউটেনিয়াস টিস্যুতে যখন এগুলো অ্যাকুমুলেশন হবে বলে ডার্মাল মিক্সিডেমা। এই জন্য তো হাইপোথাইরয়েডের, অ্যাডাল্ট হাইপোথাইরয়েডের একটা নাম দেখবেন মিক্সিডেমা বা ফলস ইডিমা। এটা আসলে ওই ওয়াটার রিটেনশনের ইডিমা না, এটা যে মিক্সিমেটাস টিস্যু গুলো প্রলিফারেশন হয়ে স্কিনটা থিকেনিং হয়ে যাচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু, এগুলো ডিপোজিশন হচ্ছে, ইডিমার মানে মতো মনে হচ্ছে, নন পিটিং ইডিমা হয় এখানে। ওকে, আচ্ছা, আমার মনে হয় বোঝাতে পেরেছি। এখন আমরা চলে যাই পরবর্তী ফাংশন, যে আমরা গ্রোথ ইফেক্ট জানা হয়ে গেল। এখন মেটাবলিজমে আমরা অলরেডি জানি যে মেটাবলিক রেটটা বাড়িয়ে দিচ্ছে, সে কারণে এই মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে কি করছে, এই ফুয়েল সাপ্লাই বেশি দিতে হবে না, যেহেতু মেটাবলিক রেটটা বেশি, সেটাকে তাহলে সেই মেটাবলিজমটাকে মেনটেন করার জন্য আপনাকে তো ফুয়েল সাপ্লাই দিতে হবে, সাবস্ট্রেট সাপ্লাই দিতে হবে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোই তো মেটাবলিক ফুয়েল, তাই না? তো ইনক্রিজ সাপ্লাই অফ নেসেসারি সাবস্ট্রেট ফর অক্সিডেশন টু সাপোর্ট ইনক্রিজ বিএমআর। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফুয়েল, এরকম যদি বলি গ্লুকোজ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফুয়েল। তাহলে সেলে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে এই গ্লুকোজ সাপ্লাইটাকে আপনাকে বাড়াতে হবে। তাহলে এইটা বাড়ানোর জন্য দেখেন কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি কি ঘটনা ঘটবে। এক নম্বর কথা হচ্ছে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়বে, গ্লুকোজ বেশি বেশি অ্যাবজর্পশন হবে, হয়ে আপনার ব্লাডে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছিলাম, লিভারে যে বেটা 2 রিসেপ্টর থাকে, যেহেতু এটা একটা অ্যাড্রেনোসেপ্টর, যেহেতু অ্যাড্রেনার্জিক ড্রাইভটা কি হয়, রেসপন্সিভনেসটা বাড়ে না এই সময়, এটার কারণে এই গ্লাইকোজেনোলাইসিস ইনক্রিজ করবে। লিভারের যে স্টোরড গ্লুকোজ, গ্লাইকোজেন, এগুলো ভেঙে যাবে, ভেঙে ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দিবে। এর সাথে সে কি করবে, নতুন নতুন গ্লুকোজও তৈরি করবে, গ্লুকোনিওজেনেসিস। এই দুইটা ঘটনা লিভারে বেড়ে যাবে ডিউ টু বেটা 2 ইফেক্ট, যার ফলে কিন্তু আরো গ্লুকোজ সাপ্লাই আসলো। জিআইটি থেকে তো গ্লুকোজ সাপ্লাই আসলোই, এছাড়া লিভার থেকেও দেখেন গ্লুকোজ আউটপুট পাচ্ছি আমরা। ওকে, তাহলে আলটিমেটলি ব্লাডে এখন অনেক গ্লুকোজ বেড়ে গেল। এখন গ্লুকোজ বাড়লে কি হবে, শুধু ব্লাডে বাড়াইলে তো হবে না, আমার তো মেটাবলিক্যালি যে অ্যাক্টিভ সেলগুলো তার ভিতরে গ্লুকোজটা ঢুকাইতে হবে। সেজন্য ঢুকানোর জন্য কি লাগবে, ইনসুলিন লাগবে না? তাহলে ইনসুলিন সিক্রেশনও বাড়বে এবং ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজ গুলো সেলের ভিতরে ঢুকবে, অর্থাৎ আপটেক বেড়ে যাচ্ছে এবং সেলের ভিতরে গিয়ে সেইখান থেকে গ্লুকোজটাকে ভেঙে এনার্জি তৈরি করতেছে, এটা গ্লাইকোলাইসিস আমরা বলছি, গ্লুকোজ ইউটিলাইজেশন করতেছে। তার মানে এইটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। দেখেন, একটু চিন্তা করলেই হবে, আপনাকে গ্লুকোজটাকে বেশি বেশি সেলে গ্লুকোজ সাপ্লাই দিতে হবে টু মিট আপ দ্য ইনক্রিজ ডিমান্ড ফর মেটাবলিক ফুয়েল। কথা বোঝাতে গেল? এখন দেখেন, এইটার সাথে যদি আমি ক্লিনিক্যাল কোরিলেশন করি, যাদের কিনা হাইপার থাইরয়েড, এক্সেস থাইরয়েড হরমোন আছে, সো তাদের ক্ষেত্রে হবে কি, এই অনেক যে গ্লুকোজ অ্যাবজর্পশনটা অনেক বেশি হবে এবং লিভার থেকে গ্লুকোজ আউটপুটটা এত বেশি বেড়ে যাবে, যেটা কারণে দেখা যায় অনেক সময় হাইপার গ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, একটা ডায়াবেটিসজনিক ইফেক্ট কিন্তু হতে পারে। ওকে, যদিও গ্লাইকোলাইসিস এবং সেলে আপটেক বাড়ার কারণে গ্লুকোজ লেভেল কমে যাওয়ার কথা, কিন্তু সেই এই আপটেক এবং ইউটিলাইজেশনের তুলনায় দেখা গেলে তখন যে সাপ্লাই, গ্লুকোজ সাপ্লাই ব্লাডে, এটা অনেক বেড়ে যাবে, যে কারণে একটা ডায়াবেটিসজনিক ইফেক্ট হতে পারে। এবার আসি আমরা ফ্যাট মেটাবলিজম। একই গ্লুকোজের পরেই যদি আরেকটা মেটাবলিক ফুয়েলের নাম বলি, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডটাকেও তো আপনার মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে সাপ্লাই দিতে হবে। তাহলে ফ্যাটি অ্যাসিড কি আছে, অ্যাডিপোজ টিস্যু বা স্টোরড ফ্যাট যেখানে আছে, অ্যাডিপোজ টিস্যুতে দেখেন বিটা 3 রিসেপ্টর থাকে, তাহলে এটাও একটা অ্যাড্রেনোসেপ্টর। তাহলে এটার কি হবে, বিটা 3 রিসেপ্টরের রেসপন্সিভনেস বেড়ে যাবে টু অ্যাড্রেনার্জিক ড্রাইভ, তখন বেশি বেশি এই ফ্যাট গুলো ভেঙে যাবে, হরমোন সেন্সিটিভ লাইপেজটা তখন বেশি বেশি কাজ করবে। তাহলে ফ্যাটটা মোবিলাইজেশন হবে ফ্যাটি টিস্যু থেকে এসে, তারা প্লাজমাতে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে তখন কি হবে, সেখান থেকে বিটা অক্সিডেশন ফ্যাটটা কি হবে, ফ্যাটি অ্যাসিডটা সেলের ভিতরে যাবে এবং সেখানে ইউটিলাইজেশন হবে,
অক্সিডেশন বেশি বেশি হবে, ঠিক আছে, এনার্জি প্রোডাকশন করবে। ওকে, আচ্ছা, আরেকটা ঘটনা ঘটবে লিভার এবং প্লাজমা ফ্যাটে কি হবে খেয়াল করেন। থাইরয়েড হরমোন কি করে, লিভারের যে এলডিএল রিসেপ্টর, লো ডেনসিটি লিপোপ্রোটিনের যে রিসেপ্টরের সংখ্যা বাড়াই দিচ্ছে, যে কারণে লিভার কি করতেছে, পেরিফেরাল সার্কুলেশন থেকে এলডিএল কোলেস্টেরল গুলোকে আপটেক করতেছে, করে সে সার্কুলেশনে কি কি করছে, কোলেস্টেরলের পরিমাণ কমাই দিচ্ছে। ওকে, সে আলটিমেটলি সেই এলডিএল কোলেস্টেরল গুলোকে সে বাইলের মাধ্যমে সিক্রেশন করবে, আলটিমেটলি ফিকাল ম্যাটেরিয়ালের সাথে বডি থেকে এলিমিনেট করবে। এইভাবে দেখা যাচ্ছে এটা একটা আমরা একটা বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি যে থাইরয়েড হরমোন আমাদের যে ব্লাড কোলেস্টেরলটাকে কমায় রাখে এবং আলটিমেটলি যে ব্লাড লিপিড এইগুলোকে কন্ট্রোলে রাখে, হাইপার লিপিডেমিয়াকে প্রিভেন্ট করতেছে। তাহলে খেয়াল করেন, যদি কারো থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, তার ব্লাডে এই কোলেস্টেরল এই সমস্ত লিপিডের পরিমাণ বেড়ে যাবে, হাইপার কোলেস্টেরলেমিয়া, হাইপার লিপিডেমিয়া, হ্যাঁ, যে কারণে দেখা যাচ্ছে তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসটা কিন্তু এনহ্যান্স হতে পারে এবং এই কারণে অ্যাথেরোস্ক্লেরোসিসের কমপ্লিকেশনে হার্ট অ্যাটাক, স্ট্রোক এই সমস্ত কারণে আর্লি ডেথ হতে পারে। ওকে, এখন আসেন প্রোটিন মেটাবলিজম। এটা অলরেডি বলেছি যে নরমাল ফিজিওলজিক্যাল ডোজে বা অ্যামাউন্টে থাইরয়েড হরমোন এটা অ্যানাবলিক বা প্রোটিন সিনথেসিস করে এবং গ্রোথটাকে প্রমোট করে। ওকে, এবং এটার কারণে দেখা যাচ্ছে প্রোটিন সিনথেসিস কারণে লিডিং টু পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স হবে। তবে যদি এক্সেস সিক্রেশন হয় থাইরয়েড হরমোন সেক্ষেত্রে কিন্তু উল্টাটা হবে, এক্ষেত্রে থাইরয়েড হরমোন হ্যাভ ক্যাটাবলিক ইফেক্ট লিডিং টু নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স এবং এই মাসেলে কি হচ্ছে, প্রোটিন ক্যাটাবলিজমের ফলে মাসেলটা উইক হয়ে যাবে এবং ইউরিন দিয়ে কিন্তু এই মাসেলের ক্রিয়েটিনিন গুলা এক্সক্রিশন হবে, ক্রিয়েটিনিন ইউরিয়া। সো হাইপারথাইরয়েডিজমের একটা ইম্পর্টেন্ট ফিচার দেখবেন যে মাসেল উইকনেস ডিউ টু দিস প্রোটিন ক্যাটাবলিজম। ওকে ওকে, আচ্ছা, এখন ভিটামিন মেটাবলিজমের উপরে ইফেক্ট। অ্যাকচুয়ালি যেহেতু এই সমস্ত মেটাবলিক রেট বেড়ে যাচ্ছে বিভিন্ন জিনিসের, আর মেটাবলিজমের জন্য বিভিন্ন ধরনের এনজাইম কোএনজাইম দরকার এবং আপনারা জানেন যে ভিটামিনের তারা কিন্তু ইম্পর্টেন্ট এনজাইম কোএনজাইম হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে যারা কিনা হাইপার থাইরয়েডিজমের ভুগছে যে সমস্ত রোগী, তাদের এই মেটাবলিজম বাড়ার সাথে সাথে বিএমআর বাড়ার সাথে সাথে তাদের কিন্তু এই ভিটামিনের নিডটাও অনেক বেড়ে যাবে। তো ওই সমস্ত রোগী দেখা যাচ্ছে যে ভিটামিন ডেফিসিয়েন্সি ফিচারেও সাফার করবে। ওকে, so thyroid hormone causes increased need for vitamin leading to relative vitamin deficiency in hyperthyroidism. আরেকটা ইম্পর্টেন্ট ভিটামিন মেটাবলিজম রিলেটেড একটা ক্লিনিক্যাল কোরিলেশন যদি বলি, নরমালি ক্যারোটিনকে ভিটামিন এ তে কনভার্ট করার জন্য T4 দরকার। তাহলে কারো যদি হাইপোথাইরয়েড থাকে, থাইরক্সিন ডেফিসিয়েন্সি থাকে, কি করতে পারবে না, এই ক্যারোটিনকে ভিটামিন এ তে কনভার্ট করতে পারবে না। সো ব্লাডে তখন কি হবে, ক্যারোটিন লেভেলটা অনেক বেড়ে যাবে, যেটাকে বলছে ক্যারোটেনিমিয়া। ক্যারোটেনিমিয়া, এই ক্যারোটিনেমিয়ার কারণে তখন কি হবে, স্কিনে ইয়েলো কালার ডেভেলপ করবে। তবে এটা কিন্তু জন্ডিস না, জন্ডিসের সাথে ডিফারেন্স আছে, জন্ডিসে স্কিনের সাথে সাথে স্কেলেরাও ইয়েলো হয়, কিন্তু এই ক্যারোটেনিমিয়াতে দেখবেন স্কেলেরা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে স্কিনটা ইয়েলো হবে। দেখবেন যে হাইপোথাইরয়েডের একটা ফিচারের মধ্যে আছে ক্যারোটেনিমিয়া। তো এগুলো যদি ভালো করে পড়েন ওগুলো পড়তে অনেক সুবিধা হবে। এখন আমরা চলে যাই কিছু সিস্টেমিক ইফেক্ট, যেমন রেসপিরেটরি ইফেক্ট। ওই একই কথা, আপনার ওই প্রথম ফাংশন বিএমআর বাড়ছে, তার মানে অক্সিজেন কনজাম্পশন বাড়ছে, তার মানে সেলে মেটাবলিক্যালি যে অ্যাক্টিভ সেলগুলো আছে সেখানে আপনাকে অক্সিজেন সাপ্লাই তো বাড়াতে হবে, তাই না? যেহেতু অক্সিজেন বেশি বেশি ইউটিলাইজেশন হচ্ছে, তাহলে অক্সিজেন সাপ্লাই বাড়াতে হলে আপনার রেসপিরেটরি সিস্টেমকে তো সে ওভার ড্রাইভ করতে হবে, ওভার ড্রাইভ করে এক্সট্রা অক্সিজেন টিস্যুতে সাপ্লাই দিতে হবে। তাহলে এটা আসলে কিভাবে কাজ করে, হয় কি, ধরেন যখন মেটাবলিক রেটটা বেশি থাকে টিস্যুতে, মেটাবলিজমের ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে বেশি বেশি, হিট প্রোডাকশন হচ্ছে, এই কারণে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, সরি হিটের কথা আমি পরে আসতেছি, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং অক্সিজেনটা ইউটিলাইজেশন হচ্ছে, যার ফলে হাইপার ক্যাপনিয়া, হাইপোক্সিয়া, এইটা আবার যায় কি করবে, আপনার রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করবে, করে আলটিমেটলি এই রেসপিরেশনটাকে ওভার ড্রাইভ করবে, যেমন রেসপিরেটরি রেটটাকে বাড়াবে, টাইডাল ভলিউমকে বাড়াবে, যার ফলে কিন্তু মিনিট ভেন্টিলেশনটা বেড়ে যাবে। ওকে, তাহলে এইটা একটা উপায়, সে কি করতেছে,
অক্সিজেন সাপ্লাইটাকে বাড়ানোর চেষ্টা করবে। আরেকটা হচ্ছে সে ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাও বাড়বে। কিভাবে? খেয়াল করেন যে আপনার রেড ব্লাড সেলের এরাইথ্রোপয়েসিস স্টিমুলেট হবে ডিউ টু ইনক্রিজ প্রোডাকশন অফ ইরাইথ্রোপোয়েটিন। এটা হচ্ছে কি থাইরয়েড হরমোনের একটা বলেছিলাম যে রেগুলেটরি প্রোটিন, জিন এক্সপ্রেশনের মাধ্যমে রেগুলেটরি প্রোটিন তৈরি করে, এরকম একটা প্রোটিন ইরাইথ্রোপোয়েটিন, কিন্তু সে প্রোডাকশন করার মাধ্যমে এরাইথ্রোপয়েসিসকে প্রমোট করতে পারে এবং দেয়ার বাই সে আরবিসি বাড়ানোর মাধ্যমে সেলে অক্সিজেন সাপ্লাইটাকে বাড়ানোর চেষ্টা করবে। এছাড়া যেহেতু বেশি বেশি অক্সিজেন ইউটিলাইজেশন হচ্ছে এই রেনাল টিস্যু হাইপোক্সিয়ার কারণেও কিন্তু কিডনি থেকে ইরাইথ্রোপোয়েটিন রিলিজ হয়ে আলটিমেটলি কি করবে, এরাইথ্রোপয়েসিসকে স্টিমুলেট করার মাধ্যমে এই ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা বাড়াচ্ছে। ওকে, আচ্ছা এখন আসেন কার্ডিওভাস্কুলার ইফেক্ট। এটাও যদি আপনি চিন্তা করেন আপনার সেলের ওই অক্সিজেন সাপ্লাই তো বাড়বে, তাহলে অক্সিজেনটাকে সেলে নিয়ে যাবে কি ব্লাড, তাহলে আপনার কি করতে হবে, টিস্যুতে ব্লাড সাপ্লাই বাড়াতে হবে না, ব্লাড ফ্লোটা তো বাড়াইতে হবে। তাহলে এরকম দেখেন এই জন্য কি হবে, ভেসো ডাইলেটেশন এন্ড ইনক্রিজ ব্লাড ফ্লো টু দ্য টিস্যু। এটা কিভাবে হচ্ছে, র্যাপিড যেহেতু থাইরয়েড হরমোন অক্সিজেনটা ইউটিলাইজেশন বাড়াচ্ছে, যার ফলে কি হচ্ছে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এবং হিট প্রোডাকশন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড এবং হিটের কারণে পেরিফেরাল ভেসোডাইলেটেশন হবে, যে কারণে এই ভেসোডাইলেটেশন হওয়ার কারণে দেয়ার উইল বি ইনক্রিজ ইন ব্লাড ফ্লো ইন মোস্ট অফ দ্য টিস্যু, স্পেশালি স্কিন, মাসেল এবং হার্টে ব্লাড ফ্লোটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, এবং এই কিউটিনিয়াস ভেসোডাইলেটেশন আপনারা জানেন এইটার কারণে যেহেতু স্কিনে ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে, যে কারণে সোয়েটিং বেশি হবে। এই সোয়েটিং এর মাধ্যমে কিন্তু ওই যে আমাদের বডিতে যে এক্সেস হিটটা তৈরি হয়েছিল সেটা কিন্তু বডি থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এটা হিট রেগুলেটরি মেকানিজমেও কিন্তু এইটা কাজ করছে। ওকে, তাহলে এটা গেল ভেসোডাইলেটেশন। এখন আসেন ব্লাড ভলিউম অলসো ইনক্রিজ। ব্লাড ভলিউম বাড়ার কারণ হচ্ছে এটা ভ্যাসোডাইলেটেশন তো হচ্ছে, যে কারণে ব্লাডটা প্রিজার্ভেশন বেশি হচ্ছে। এছাড়া এই থাইরয়েড হরমোন কিন্তু রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন এক্সিসকেও কিন্তু কি করতেছে, অ্যাক্টিভেট করবে। কারণ ওই যে রেনিন রিলিজ বাড়াবে, কারণ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস জেজি সেলের ভিতরে ওইখানে কি আছে, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে, সেটাকে স্টিমুলেশনের মাধ্যমে কিন্তু সে রেনিন রিলিজ বাড়াবে এবং এই রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন এক্সিসটাকে সে অ্যাক্টিভেট করবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে প্রমোট করবে এবং সল্ট দেয়ার বাই সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করছে এবং ব্লাডের ভলিউমটাকে বাড়াচ্ছে। এরপরে কার্ডিওভাস্কুলার ইফেক্টের ভিতরে আমরা পড়ছি ভেসেলের উপর ইফেক্ট, হার্টের উপরে আসেন। হার্টেও কিন্তু বিটা অ্যাড্রেনোসেপ্টর আছে, বিটা 1 রিসেপ্টর থাকে। তাহলে কি হবে, যে বিটা 1 রিসেপ্টরটা রেসপন্সিভনেস ইনক্রিজ করবে না ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ থাইরয়েড হরমোন, তাহলে পজিটিভ হার্ট রেট বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, যেটাকে আমরা পজিটিভ ক্রোনোট্রপিক এবং আয়োনোট্রপিক ইফেক্ট বলছি, মেডিয়েটেড ভায়া অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন। তাহলে কার্ডিয়াক আউটপুটের কি চেঞ্জ হবে, ডেফিনেটলি বাড়বে। আপনার হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, ব্লাড ভলিউম এগুলো যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট ডেফিনেটলি বাড়বে। এটাই বলা হয়েছে কার্ডিয়াক আউটপুট ইজ ইনক্রিজ as a result of increased blood volume, increased heart rate and increased force of contraction. তাহলে এখন যদি এইগুলো যদি কার্ডিওভাস্কুলার চেঞ্জ হয় তাহলে ব্লাড প্রেসারে আপনার কি ইফেক্ট হবে। কার্ডিয়াক আউটপুট যেহেতু বাড়ছে ডেফিনেটলি সিস্টোলিক ব্লাড প্রেসার বাড়বে, তাই না? কার্ডিয়াক আউটপুট বাড়লে আমরা জানি সিস্টোলিক ব্লাড প্রেসার বাড়ে, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কমবে। কারণ কি, যেহেতু ভেসোডাইলেটেশন হয়েছে, ওই যে কার্বন ডাই অক্সাইড এবং হিটের প্রোডাকশনের কারণে পেরিফেরাল ভেসোডাইলেটেশন হয়েছে, ওইটার কারণে আবার পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গিয়ে আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা কমে গেছে। তাহলে বোঝা গেল, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার বাড়লো, ডায়াস্টোলিক প্রেসার কমবো, তাহলে মিন পালস প্রেসার কি হবে, পালস প্রেসার ইনক্রিজ করবে, কিন্তু মিন প্রেসারের তেমন সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? আচ্ছা, এইটা যদি আমরা বুঝি তাহলে এই কার্ডিওভাস্কুলার রিলেটেড যে আমরা ক্লিনিক্যাল কোরিলেশন করি কি হবে, তখন ধরেন একটা পেশেন্টের যদি হাইপার থাইরয়েড, এক্সেস থাইরয়েড হরমোন থাকে, তাহলে তার কি হবে, এই পজিটিভ ক্রোনোট্রপিক আয়োনোট্রপিক ইফেক্টের কারণে ট্যাকিকার্ডিয়া হবে, তার প্যালপিটেশন হবে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পর্যন্ত হইতে পারে, তার সিস্টোলিক হাইপারটেনশন হবে, সিস্টোলিক হাইপারটেনশনের কারণে সিস্টোলিক প্রেসারটা অনেক বেশি বেড়ে যেতে পারে। ওকে, আচ্ছা, আর যদি উল্টাটা হয়, হাইপোথাইরয়েড হয়, তাহলে তার কি হবে, নেগেটিভ
ক্রোনোট্রপিক ইফেক্ট হবে, তার মানে ব্রেডিকার্ডিয়া হবে। আরেকটা খেয়াল করেন, ব্লাড প্রেশার কিন্তু এইখানেও হাইপার টেনশন হবে, হাইপোথাইরয়েডের ক্ষেত্রেও হাইপার টেনশন। তাহলে প্রশ্ন হচ্ছে হাইপারে থাইরয়েডে হাইপার টেনশন হলো, হাইপোথাইরয়েডে কিভাবে হাইপার টেনশন হয়? হাইপোথাইরয়েডে যে হাইপার টেনশন হয় এটা হবে ডায়াস্টলিক হাইপার টেনশন। কিভাবে? হাইপোথাইরয়েড যদি হয় তাহলে চিন্তা করেন, হার্টের যদি হার্ট রেট কমে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট যদি আপনার কমে যায় তাহলে কিডনিতে পারফিউশন কমে যাবে। কিডনিতে পারফিউশন কমে গেলে যেটা হয় সেটা কি হয় জানেন? কিডনিতে পারফিউশন কমে গেলে কিন্তু দুইটা জিনিস হবে। একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেট হওয়ার কথা, আর একটা হচ্ছে এডিএইচ সিক্রেশনটা স্টিমুলেট হওয়ার কথা। কিন্তু খেয়াল করেন, যেহেতু তার থাইরয়েড হরমোন কম, তাহলে কিন্তু ওই যে রেনিন সিক্রেশনটা কিন্তু করতে পারবে না, বা রেনিন প্রোডাকশনটাকে এনহ্যান্স করতে পারবে না। সো ওই সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারবে না। কিন্তু এডিএইচ যে রেসপন্স এটা কিন্তু ঠিক আছে। তার মানে এডিএইচ এর মাধ্যমে সে ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করতে পারবে শুধু, কিন্তু সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করতে পারবে না, যে কারণে কিন্তু এই ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া হতে পারে। এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম বাড়বে কিন্তু সোডিয়াম সেই তুলনায় কিন্তু সোডিয়াম কম থাকবে, হাইপোনেট্রিমিয়া হবে। ওকে, আচ্ছা আরেকটা তাইলে কি হচ্ছে আপনার, যেহেতু ওয়াটার রিটেনশনের কারণে ইসিএফ এর ভলিউম বাড়লো, ব্লাডের ভলিউম বাড়লো, কিন্তু ব্লাডের ভলিউম বাড়লে কি হবে? হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন, তারপরে হার্ট রেট তো বাড়াইতে পারতেছে না যেহেতু থাইরয়েড হরমোন কম আছে, তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে না। কার্ডিয়াক আউটপুট যেহেতু কম, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়া সম্ভব না, তাহলে কি হবে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। এই জন্য বলছে ডায়াস্টোলিক হাইপারটেনশন। আরেকটা মেকানিজম আছে, ব্লাড ভেসেলে নরমালি আমরা কি বলছি, থাইরয়েড হরমোন বিটা অ্যাড্রেনার্জিক ড্রাইভটাকে এনহ্যান্স করে। ব্লাড ভেসেলের নরমালি থাইরয়েড হরমোন যখন কমে যাবে তখন বিটা অ্যাড্রেনোসেপ্টরের রেসপন্সটা কমে যাবে, সেক্ষেত্রে আলফা অ্যাড্রেনোসেপ্টরের ইফেক্টটা প্রিডমিনেন্ট হবে। ওকে, আলফা অ্যাড্রেনোসেপ্টরের এফেক্ট যদি প্রিডমিনেন্ট হয়, আলফা রিসেপ্টর কি করবে? ভেসো কনস্ট্রিকশন করবে। তাহলে ভেসো কনস্ট্রিকশন করলে আপনার পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে এবং ডায়াস্টোলিক হাইপারটেনশন হবে। আমার মনে হয় আমি বোঝাতে পারছি যে হাইপোথাইরয়েডে হাইপারটেনশন কিভাবে হবে এবং কোন ধরনের হাইপারটেনশন। এখন আসি জিআইটি ইফেক্ট। জিআইটি ইফেক্টও একই, আপনার তো মেটাবলিক ফুয়েল সাপ্লাই দিতে হবে, এজন্য বেশি বেশি খাইতে হবে। হ্যাঁ, অ্যাপিটাইট বেড়ে যাবে, ইনক্রিজ অ্যাপিটাইট, দেয়ারফর ইনক্রিজ ইন ফুড ইনটেক, ইনক্রিজ ইন রেট অফ সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস, যেন তাড়াতাড়ি করে আপনার ওই ডাইজেশন অ্যাবজর্পশনের মাধ্যমে মেটাবলিক ফুয়েলকে ব্লাডে সাপ্লাই দিতে পারে। ওকে, এবং জিআইটির মটিলিটিটাকেও ইনক্রিজ করবে অ্যাকচুয়ালি টু অ্যাকোমোডেট টু এনহ্যান্স ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। তবে এই ক্ষেত্রে যদি আপনার এক্সেস থাইরয়েড হরমোন থাকে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম হয়ে যায়, তাহলে কিন্তু আবার অতিরিক্ত মটিলিটি যদি এক্সেস বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ডাইজেশন অ্যাবজর্পশন হবে না, ভালো ডাইজেশন অ্যাবজর্পশন হবে না, আপনার ক্রনিক ডায়রিয়া হবে। এদিক দিয়ে যদি আপনার যদি ফুয়েল সাপ্লাই না যায় তখন ওই দিক দিয়ে আপনার বিএমআর কে সাপোর্ট করার জন্য থাইরয়েড হরমোন কি করবে? বডিতে স্টোর যে ফুয়েল গুলো আছে ফ্যাট কে ভাঙাভাঙি করবে, এমনকি প্রোটিন কে ভেঙে ফেলবে, অর্থাৎ আপনার লিন বডি মাস কমে যাবে, বডি ওয়েট লস হবে। এই জন্য দেখবেন হাইপার থাইরয়েডে ওয়েট লস হয়। ওয়েট লসের আরো কিছু কন্ট্রিবিউটরি ফ্যাক্টর আছে, তেমনি এটা একটা। আচ্ছা, আর হাইপোথাইরয়েড যদি হয় সেক্ষেত্রে মর্টিলিটি তাহলে কম থাকবে, কনস্টিপেশন হবে তখন। তাহলে দেখেন আমরা খুব সুন্দরভাবে যদি আমরা যদি জিআইটির উপরে নরমাল ইফেক্টটা জানি, আমরা হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েডে কিন্তু ইফেক্ট গুলো খুব ইজিলি করতে পারি। স্কেলিটাল মাসেলের উপরে ইফেক্ট কি? স্কেলিটাল মাসেলের রেসপন্সটা যখন থাইরয়েড হরমোনের প্রতি যখন স্লাইটলি যদি আপনি থাইরয়েড হরমোনটা ইনক্রিজ করে তাহলে মাসেলটা ভিগোরাসলি রিঅ্যাক্ট করে। মাসেল তার মানে কি? মাসেল ইজ ভেরি মাচ রিঅ্যাক্টিভ টু থাইরয়েড হরমোন কনসেন্ট্রেশন। তাহলে এখন চিন্তা করেন কারো যদি এক্সেস থাইরয়েড হরমোন থাকে তাহলে যে সমস্যাটা হবে, এক নম্বর সমস্যা হচ্ছে এক্সেস থাইরয়েড হরমোন যেহেতু এটা সেটা প্রোটিন ক্যাটাবলিজম করবে এক্সেস ডোজে, যে কারণে মায়োপ্যাথি ডেভেলপ করবে। এটা হচ্ছে থাইরোটক্সিক মায়োপ্যাথি হয়ে মাসেলটা কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি, মাসেলের ট্রেমর ডেভেলপ করবে। ট্রেমর ডেভেলপ করার কারণ হচ্ছে বেশি থাইরয়েড হরমোন থাকার কারণে যে সিনাপস, হ্যাঁ সিনাপসের কি ওভার অ্যাক্টিভিটি হবে। তাহলে
এই নিউরোনাল সিনাপসের ওভার অ্যাক্টিভিটির কারণে স্পাইনাল কর্ডের যে সমস্ত এরিয়া থেকে মাসেল টোন কন্ট্রোল করতেছে সেই সমস্ত জায়গা ওভার অ্যাক্টিভ হবে, নিউরোনাল অ্যাক্টিভিটিটা ইনক্রিজ করতেছে, যে কারণে মাসেলে ট্রেমর হবে। ওকে, এটা বলা হচ্ছে যে muscle tremor develop at the rate of 10 to 15 times per second in hyperthyroidism due to increased reactivity of the neuronal synapse in the areas of the spinal cord and control muscle tone. এজন্য দেখবেন হাইপারথাইরয়েডের পেশেন্টের কিন্তু ট্রেমর হবে। আর যদি উল্টা, যদি আপনার থাইরয়েড হরমোন ল্যাকিং হয় অর্থাৎ হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, এক্ষেত্রেও আপনার মাসেলের যে কম রিঅ্যাক্টিভিটি রিঅ্যাকশন করবে, মানে মাসেল উইক, ক্র্যাম্পস, stiffness, sluggishness in muscle, slowly react. Okay, আচ্ছা, এখন আসেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। অলরেডি আমরা শুরুতে বলছিলাম যে নিওনাটাল লাইফে এটা কি করে, ব্রেনের ডেভেলপমেন্টে কাজ করে। তবে বিসাইড ইজ রোল ডিউরিং নিওনাটাল ডেভেলপমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, থাইরয়েড হরমোন সিমস টু বি রিকোয়ার্ড ফর নর্মাল ফাংশনিং অফ দ্য ব্রেন। ডেভেলপমেন্ট ছাড়াও আপনার ব্রেনের নর্মাল ফাংশনিং এর জন্য থাইরয়েড হরমোনটা দরকার। কি করছে নর্মাল ব্রেনের? এনহ্যান্স, অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা করে ব্রেনের, এনহ্যান্স ওয়েকফুলনেস, অ্যালার্টনেস, রেসপন্সিভনেস টু ভেরিয়াস স্টিমুলাই, অডিটরি সেন্স, হ্যাঁ, অ্যাওয়ারনেস অফ দ্য হাঙ্গার, মেমোরি অ্যান্ড লার্নিং ক্যাপাসিটি, এগুলোকে এনহ্যান্স করতেছে। আপনার ইমোশনাল টোনটাকে মেনটেন করে। It also depends on availability of the thyroid hormone. তাহলে থাইরয়েড হরমোন যদি কম থাকে তাহলে আপনার এই সমস্যা হবে না, মেন্টাল আপনার রিটার্ডেশন হবে, হ্যাঁ, somnolence হবে। somnolence মানে কি? একটা ড্রাউজি ফিলিং, হ্যাঁ, তারপর আপনার ডিপ্রেশন হবে। আচ্ছা, তো এই কয়টা উপরে যে ইফেক্ট গুলো বললাম এগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে যেটা ইফেক্ট থাইরয়েড হরমোন, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য স্পিড এন্ড অ্যামপ্লিটিউড অফ দ্য পেরিফেরাল নার্ভ রিফ্লেক্সেস। তাহলে এখন এই সিএনএস এর উপরে যে রিলেটেড যে ফাংশন, এই রিলেশনে ক্লিনিক্যাল কোরিলেশন গুলো যদি আমরা করি, ধরেন একটা যার হাইপোথাইরয়েড আছে, হাইপোথাইরয়েড পেশেন্টের কি হবে? ইন্টেলেকচুয়াল ফাংশনটা লস হবে, অর্থাৎ তার মেমোরি ফাংশন ভালো হবে না, ইম্পেয়ারমেন্ট অফ মেমোরি, somnolence, মেন্টাল ফিজিক্যাল লিথার্জি হবে, ডিপ্রেশন হবে, এবং ইভেন্চুয়ালি সাইকোসিস ডেভেলপ করতে পারে, যেটাকে বলে মিক্সিডিমা ম্যাডনেস। এটা গেল সিএনএস এর কারণে এইগুলো হবে। আর পেরিফেরালি নার্ভাস সিস্টেমের উপর যেটা হবে, নিজার্ক রিঅ্যাকশন টাইমটা বেড়ে যাবে, অর্থাৎ রিফ্লেক্স টাইমটা বাড়বে, ইনক্রিজ করবে। এবং যেমন আপনি যদি অ্যাঙ্কেল জার্ক করেন, সেখানে ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক পাওয়া যাবে। আর হাইপারথাইরয়েডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে হাইপারথাইরয়েডে যেহেতু T3 T4 এরা কি বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরটাকে নাম্বারটাকে বাড়ায় দেয়, তাহলে সে কি করবে? সার্কুলেটিং যে ক্যাটেকোলামাইনের যে অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেবে। আর এই ক্যাটেকোলামাইন গুলো আবার কি করে? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, আপনার ব্রেনের যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাকে কি করছে? অ্যাক্টিভেট করে দিচ্ছে। যে কারণে আপনার এইটা যদি রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনার কি হবে? ইমোশনাল ইনস্টেবিলিটি, অ্যাংজাইটি, নার্ভাসনেস, ওভার এক্সাইটেবিলিটি, এই প্রবলেমগুলি হবে। ইরিটেবিলিটি, ঘুম ভালো হবে না, ইনসোমনিয়া, হ্যাঁ, আলটিমেটলি ফ্যাটিগ হয়ে যাবে। সাইনাপস গুলো তখন ফ্যাটিগ হয়ে যাবে, উইথ ফাইন রিদমিক ট্রিমর ইন হ্যান্ড, টাং এন্ড আইবল। এমনি পেরিফেরালি কি হবে? এইখানে আবার যেহেতু থাইরয়েড হরমোন বেশি আছে, তাহলে রিফ্লেক্স টাইম বা ডিউরেশনটা কমে যাবে, নিজার্ক রিঅ্যাকশন টাইম ডিক্রিজেস। নরমালি রিঅ্যাকশন টাইম হচ্ছে 20 মিলিসেকেন্ড, তাহলে এখানে আরো কম সময় লাগবে। ওকে, এখন লাস্ট যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে আমাদের থাইরয়েড হরমোনের যে ফাংশন, থাইরয়েড হরমোন এফেক্ট দ্য হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল অ্যাক্সিস। হ্যাঁ, T3 T4 এটা ফিডব্যাক চলে যাচ্ছে কিন্তু হাইপোথ্যালামাসে যাচ্ছে এবং পিটুইটারিতে যাচ্ছে। হ্যাঁ, এবং TSH আপনারা জানেন যে এটা কিন্তু গ্লাইকোপ্রোটিনের নেচার, স্ট্রাকচারালি FSH LH এর সাথে কিন্তু রিলেশন আছে। সো এই ফিডব্যাক মেকানিজমের কারণে কিন্তু এই থাইরয়েড যে হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল অ্যাক্সিসটা এফেক্টেড হবে, যে কারণে থাইরয়েড হরমোনের যদি কম বেশি হয়, সেক্ষেত্রে রিপ্রোডাক্টিভ লাইফে কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট করবে। ইন কেস অফ মেল যেটা হবে সেটা হচ্ছে থাইরয়েড, যদি ল্যাক অফ থাইরয়েড হরমোন কজেস কমপ্লিট লস অফ লিবিডো,
লিবিডো কমে যাবে এবং কমপ্লিট লসও হয়ে যেতে পারে। আবার যদি এক্সেস থাইরয়েড হরমোন হয় ইন কেস অফ মেল, দ্যাট উইল কজ ইম্পটেন্সি, সেক্সুয়াল পারফরমেন্স তার সমস্যা হবে, ইম্পটেন্সি ডেভেলপ করবে। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে কি হবে? ফিমেলের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েড হয় সেক্ষেত্রে তার মেনোরেজিয়া হবে, তার মেনস্ট্রুয়াল সাইকেলটা ডিস্টার্ব হবে, ওভারিয়ান সাইকেল ডিস্টার্ব হবে, মেনোরেজিয়া, মেনোরিয়া এবং ইরেগুলার পিরিয়ড আর ইভেন অ্যামেনোরিয়া কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। ওকে, আর হাইপার থাইরয়েডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। হাইপার থাইরয়েডের ক্ষেত্রে অলিগোমেনোরিয়া হবে বা রিডিউসড ব্লিডিং। ওকে, এছাড়া ওভারিয়ান ফাংশন এবং টেস্টিকুলার ফাংশন ডিস্টারবেন্সের কারণে কিন্তু অর্থাৎ স্পারমাটোজেনেসিস, হ্যাঁ, এবং যে ফলিকুলার ডেভেলপমেন্ট, ওভারিতে যে ফলিকুলার ডেভেলপমেন্ট ম্যাচুরেশন হয়, এগুলো ইম্পেয়ার হওয়ার কারণে কিন্তু ইনফার্টিলিটির সমস্যা দেখা দেবে। বোথ মেল এন্ড ফিমেলে ইনফার্টিলিটি দেখা দেবে। কথা বোঝাতে পারলাম? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় থাইরয়েডের সমস্ত ফাংশন গুলো আমার আলোচনা শেষ। এখন লাস্টলি আমি যেটা আলোচনা করব, সংক্ষেপে একটা স্লাইড দেখাবো, রেগুলেশন অফ থাইরয়েড হরমোন সিক্রেশন। রেগুলেশন খুব সোজা। থাইরয়েড হরমোন সিক্রেশনের মেইন রেগুলেশনই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থ্রু হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড যে এক্সিস, এই পাশের ছবিতে দেখানো হচ্ছে যে হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে এক্সিস, এইখানে ফিডব্যাক মেকানিজম কাজ করবে। সেখানে দেখাচ্ছে, দেখেন, প্রোডাকশন অফ টিএসএইচ বাই পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনারা জানেন টিএসএইচ, এবং হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ রিলিজ হচ্ছে। এই টিএসএইচ এবং টিআরএইচ রিলিজটা ইনহিবিট হচ্ছে বাই দ্য সার্কুলেটিং T3 T4, অর্থাৎ ব্লাডে যখন T3 T4 লেভেলটা বেশি, সে একটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে হাইপোথ্যালামাসে এবং পিটুইটারি গ্ল্যান্ডে টু ইনহিবিট দ্য সিক্রেশন অফ টিআরএইচ এন্ড টিএসএইচ। তাহলে এই ফিডব্যাক মেকানিজমের কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে T3 T4 কমে যাবে। আবার যদি উল্টা হয়, ব্লাডের T3 T4 যদি কমে যায়, সেক্ষেত্রে এইখানে ফিডব্যাক চলে যাবে হাইপোথ্যালামাস এবং পিটুইটারিতে। সেখান থেকে হাইপোথ্যালামাস টিআরএইচ সিক্রেশন বাড়বে, পিটুইটারি থেকে টিএসএইচ সিক্রেশন বাড়বে এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে T3 T4 বাড়াবে। ওকে, এই জিনিসটা এখানে লেখা আছে, দেখেন, দ্য প্রোডাকশন অফ টিএসএইচ বাই পিটুইটারি এন্ড টিআরএইচ বাই হাইপোথ্যালামাস ইজ ইনহিবিটেড বাই T3 and to a lesser degree of T4. এটা বলার কারণ হচ্ছে এই যে ফিডব্যাক দিচ্ছে T3 T4, এখানে মোর স্ট্রং ফিডব্যাক দিবে হচ্ছে T3 than T4. An increased synthesis of TSH and TRH occur in response to decreased circulatory level of T3 T4. Okay, so this is the feedback mechanism. এছাড়া আদার কিছু ফ্যাক্টরস আছে, যেমন সিভিয়ার স্ট্রেস, অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট। এরা কি করে? এরা কিন্তু এই হাইপোথ্যালামাস থেকে এবং পিটুইটারি থেকে টিআরএইচ টিএসএইচ সিক্রেশন কমাই দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যাবে। তো এটার কারণ হচ্ছে এমনিতেই দেখা গেল যে এই স্ট্রেস, এক্সাইটমেন্ট, অ্যাংজাইটি কন্ডিশনে বডিতে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। দেখুন, এমনিতেই হিট প্রোডাকশন হয়, এরপরে যদি আবার থাইরয়েড হরমোন বেড়ে হিট প্রোডাকশন হয়, তাহলে তো মুশকিল। যে কারণে কিন্তু এই সমস্ত কারণে এই সমস্ত কন্ডিশনে T3 T4 সিক্রেশন কমে যাবে। ওকে, আচ্ছা, আর কোল্ড কিন্তু আবার এই টিআরএইচ টিএসএইচ সিক্রেশনটাকে বাড়াই দেবে। কারণ হচ্ছে কোল্ডে যেহেতু বডি হিট প্রোডাকশন করা দরকার, সেই কারণে টিআরএইচ টিএসএইচ বাড়বে এবং থাইরয়েড হরমোন সিক্রেশন বাড়বে। সো আই থিঙ্ক আমি খুব ডিটেইল থাইরয়েড হরমোনের ফাংশন এবং তার ক্লিনিক্যাল কোরিলেট ডিটেইল আলোচনা করেছে এবং ফাইনালি যে রেগুলেশনটা আলোচনা করেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই আলোচনাটি ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত সবারই কাজে লাগবে। বিশেষ করে ফিফথ ইয়ারে যারা আছেন, যারা হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড অর্থাৎ থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডারের সাথে যে ক্লিনিক্যাল সিমটম গুলি বোঝার জন্য, তার ফিজিওলজিক্যাল বেসিস বোঝার জন্য আপনারা আমার লেকচারটি দেখতে পারেন। আর অবশ্যই যারা বেসিক সাবজেক্টের ফিজিওলজিতে আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন, তাদেরকে ডেফিনেটলি এটা কাজে লাগবে, থাইরয়েড হরমোনের এই লেকচারটি। তো এর পরবর্তী যে থার্ড লেকচারে আমি যে থাইরয়েড ডিসঅর্ডার, হাইপো এবং হাইপার থাইরয়েড নিয়ে আলোচনা করব। So thank you very much. That's all for today.